অর্ডার অর্ডার! জজ সাহেবের কণ্ঠ কোর্টরুমে প্রতিধ্বনিত হল। সাধনা বনাম সুধীর, তালাকের মামলা। উভয় পক্ষের যুক্তি এবং তাদের সম্পর্কের গভীরতা বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই সম্পর্ক এত সহজে শেষ করা যায় না। সুধীর অবাক হয়ে তার উকিলের দিকে তাকাল। এটা কি বলছেন? সাধনার উকিলও উঠে দাঁড়াল। জজ সাহেব, আমার মক্কেল স্পষ্ট করে বলেছে যে তারা একসঙ্গে থাকতে পারে না, তাদের মধ্যে মীমাংসার কোনো সম্ভাবনা নেই। জজ তার চশমা খুলে দুজনের দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন। উকিল সাহেব, সম্পর্ক কেবল আইনি দলিল নয়। আমি এমন অনেক মামলা দেখেছি, রাগের মাথায় তাড়াহুড়োয় মানুষ তালাকের সিদ্ধান্ত নিয়ে ফেলে, পরে পস্তায়। তাই আইন কুলিং অফ পিরিয়ডের ব্যবস্থা রেখেছে। জজ সাহেব, আর কোনো যুক্তি নয়। জজ সাহেবের কণ্ঠে কঠোরতা এলো। আদালত সাধনা এবং সুধীরকে 6 মাসের কুলিং অফ পিরিয়ড দেয়। আপনারা দুজনে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবেন। কি? সুধীর এবং সাধনা একসঙ্গে চিৎকার করে উঠল। এটা অসম্ভব! সুধীর উঠে দাঁড়াল। আমি এই মহিলার সঙ্গে একদিনও থাকতে পারব না। আর আমিও এই লোকটির মুখ দেখতে চাই না। সাধনাও বলল, আমি তার বাড়িতে ফিরব না। জজ সাহেব গভীর নিঃশ্বাস ফেললেন। যদি আপনারা দুজনে আইনি তালাক চান, তবে আপনাদের আদালতের আদেশ মানতে হবে। এই 6 মাসে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। যদি কোনো পক্ষ এই শর্ত ভঙ্গ করে, তবে তালাকের আবেদন চিরতরে খারিজ করে দেওয়া হবে। আর হ্যাঁ, জজ সুধীরের দিকে তাকিয়ে বললেন, স্বামী তার স্ত্রীর প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখবে আর স্ত্রী বাড়ির দায়িত্ব সামলাবে। কোনো অজুহাত চলবে না। স্বামী স্ত্রী কিছু সময় একসঙ্গে কাটান, কথা বলুন, সম্পর্ক বাঁচানোর চেষ্টা করুন। শান্ত মনে ভাবুন, আপনারা কি সত্যিই আলাদা হতে চান, নাকি সম্পর্ক ঠিক করতে পারেন? সুধীর এবং সাধনা একে অপরের দিকে তাকিয়েছিল। তাদের চোখে আগুন ছিল। একসঙ্গে থাকা, তাও 6 মাস, এটা তো কোনো শাস্তির চেয়ে কম ছিল না। জজ সাহেব, সাধনা কিছু বলতে চাইল। আদালত তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। পরবর্তী মামলা। জজ সাহেব হাতুড়ি ঠোকে মামলা বন্ধ করলেন। কোর্টের বাইরে সুধীর রাগে দেওয়ালে ঘুষি মারছিল। 6 মাস, 6 মাস! ওই মহিলার সঙ্গে কিভাবে থাকব আমি? শান্ত হন সুধীরজি, তার উকিল বলল। মাত্র 6 মাসের ব্যাপার, এটাকে একটা শাস্তি ভেবে কাটিয়ে দিন, তারপর চিরতরে মুক্তি। অন্যদিকে সাধনা তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। মা, আমাকে আবার ওই বাড়িতে ফিরতে হবে, ওই লোকটির সঙ্গে। আমি পারব না মা। সে কাঁদছিল। ধৈর্য ধর বেটা, মাত্র 6 মাসের ব্যাপার, তারপর চিরতরে মুক্তি পাবে। সাধনা তার চোখের জল মুছল। 2 ঘন্টা পরে সুধীর তার গাড়িতে সাধনার বাড়ির বাইরে তার জন্য অপেক্ষা করছিল। সাধনা তার ব্যাগ নিয়ে এলো এবং গাড়ির পিছনের সিটে বসল। সুধীর আয়নায় তার দিকে তাকালো, কিছু বলল না, শুধু গাড়ি স্টার্ট করল। পুরো পথে তাদের মধ্যে কোনো কথা হলো না। রেডিওতে একটা পুরনো গান বাজছিল, হোম বানে তুম বানে এক দুজেকে লিয়ে। গান শুনেই দুজনেই অস্বস্তিতে পড়ল। তারপর সুধীর রাগে রেডিও বন্ধ করে দিল। বাড়ি পৌঁছে সাধনা তার ব্যাগ নিয়ে গেস্টরুমের দিকে এগোল। থামো, সুধীর বলল, গেস্টরুমে নয়, আমাদের রুমে থাকো। সুধীরের কণ্ঠে ঠান্ডা সুর ছিল। আদালত আমাদের স্বামী স্ত্রীর মতো থাকতে বলেছে, তাই আমরা একই রুমে থাকব। সাধনা স্তব্ধ হয়ে গেল। কি? না, আমি তোমার সঙ্গে এক রুমে থাকতে পারব না। তাহলে থেকো না, সুধীর বলল। যাও, তোমার উকিলকে বলো, মামলা খারিজ হয়ে যাবে, আর আমরা সারা জীবন এই সম্পর্কে পচব। সাধনার কাছে কোনো উত্তর ছিল না। সে চুপচাপ তার ব্যাগ নিয়ে বেডরুমের দিকে চলে গেল। সেই বেডরুম যেটা একসময় তাদের ভালোবাসার সাক্ষী ছিল। দরজা খুলতেই তার সব মনে পড়ে গেল। দেওয়ালে তাদের বিয়ের ছবি, বিছানায় সেই বড় বালিশ যেখানে তারা একসঙ্গে ঘুমোত। সাধনার চোখে জল এলো। সুধীর লিভিং রুমে দাঁড়িয়েছিল। আদালতের রায়ের ওপর তার রাগ হচ্ছিল, কিন্তু সে তার মন শক্ত করল। 6 মাস, সে নিজেকে বলল, মাত্র 6 মাসের বনবাস, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানত না যে এই সময়টাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। সেই 6 মাসের বনবাসের প্রথম দিনগুলো কোনো শাস্তির চেয়ে কম ছিল না। প্রথম রাতেই সুধীর বিছানার মাঝখানে বালিশের একটা দেওয়াল তুলে দিয়েছিল, একটা সীমারেখা যেটা কেউ পার হওয়ার অনুমতি পায়নি। সাধনা সকালে উঠে দেখল সুধীর ইতিমধ্যে উঠে চলে গেছে। সাধনা বাথরুমে গেল, দেখল শেভিংয়ের জিনিসপত্র আয়নার সামনে ছড়ানো। কিছুক্ষণ পরে সুধীরের ভেজা তোয়ালে বিছানায় পড়েছিল। সেই অভ্যাস, যার ওপর সাধনা কখনো ভালোবাসায় তর্ক করত, কখনো ঝগড়া করত। আজ সেগুলো দেখে তার ভিতরে ঘৃণার একটা লাভা ফুটে উঠল।
সে তোয়ালেটা তুলে রাগে মাটিতে ছুঁড়ে ফেলল। কখনো শোধরাবে না এই লোকটা, সে রাগে চিৎকার করল। কিচেনে গিয়ে সে গ্যাস জ্বালালো, চা বানাতে লাগল। একটা কাপ বানিয়ে থামল। তাকে জজ সাহেবের কথা মনে পড়ল। স্বামী স্ত্রীর মতো থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে। সে দাঁত কিরমির করে উঠল। ফর্মালিটি তো করতেই হবে। সে অনিচ্ছায় আরেকটা কাপ বের করল। 2টো কাপে চা বানালো। সুধীর ব্যালকনিতে তার চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছিল। সকাল 7টায়ও তার চোখ স্ক্রিনে আটকে ছিল। সাধনা চায়ের ট্রে নিয়ে বাইরে এলো। কিছু না বলে সে একটা কাপ সুধীরের সামনের টেবিলে রাখল। সুধীর মাথা তুলে দেখল না, শুধু হুঁ বলে আবার ল্যাপটপে তাকালো। সাধনা ব্যালকনির রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়াল, চায়ের চুমুক নিল। তখনই তার নজর নিচে গ্রাউন্ড ফ্লোরে পড়ল। সেখানে বয়স্ক মিস্টার রমেশ মেহতা তার ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়েছিলেন। সুধা, আরে ভাই, কোথায় আছো? রমেশজি ডাকলেন। আসছি জি, 2 মিনিট। ভিতর থেকে সুধাজির কণ্ঠ ভেসে এলো। তুমি প্রতিবার 2 মিনিট বলো আর 10 মিনিট লাগাও, রমেশজি হেসে বললেন। তাহলে কি করব? তোমার জন্য তৈরি হতে তো সময় লাগে না? নইলে তুমিই বলবে আমি ভালোভাবে তৈরি হই না। বলতে বলতে সুধাজি বাইরে এলেন। তার সাদা চুলে লাল গোলাপের গজরা লাগানো ছিল। আরে ওয়াও, আজ তুমি আরও সুন্দর লাগছ। রমেশজির চোখ ঝকঝক করে উঠল। চলো, কেউ শুনলে কি বলবে? বুড়ো হয়ে গেলে তবু রোমান্সি মাথায়। সুধাজি লজ্জা পেলেন। রমেশজি কাছে এসে তার গজরাটা ঠিক করতে লাগলেন। এটা একটু বেঁকে গিয়েছিল, এখন একদম পারফেক্ট। এবার চলো তো, সুধাজি বললেন। রমেশজি তার হাত ধরলেন আর দুজনে হাতে হাত ধরে কথা বলতে বলতে হাসতে হাসতে হাঁটতে লাগলেন। এসব দেখে সাধনার মুখ থমথমে হয়ে গেল। সুধীরও তখন চা পান করতে করতে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সেও এই দৃশ্য দেখছিল। সাধনার আগে সুধীরের দিকে তাকালো। দেখো, এমন হয় স্বামী স্ত্রী, এমন হয় সম্পর্ক। 70 বছর বয়সেও দেখো একে অপরের প্রতি কত ভালোবাসা। আর আমার কপালে যে স্বামী জুটল, আমার কপালই ফাটা। সুধীর চায়ের একটা চুমুক নিয়ে ব্যঙ্গের হাসি দিয়ে বলল, তাহলে ঠিক আছে না? এখন তো আমরা আলাদা হচ্ছি। আদালত যে সময় দিয়েছে একসঙ্গে থাকার জন্য, তা যেভাবেই হোক কাটাতে হবে। নইলে আমি তো তোমাকে একদিনও সহ্য করতে পারতাম না। সাধনার চোখ লাল হয়ে গেল। আর আমি কি তোমার সঙ্গে থাকতে মরে যাচ্ছিলাম? আমিও তো তোমার থেকে আলাদা থাকতে চেয়েছিলাম। যেভাবেই হোক এই সময় কাটাচ্ছি, তারপর তোমার মুখও দেখব না। একবার মুক্তি পেলে আমিও আমার জীবন আমার শর্তে বাঁচব। সুধীর কোনো উত্তর দিল না। সুধীর অফিসে চলে যাওয়ার পর সাধনা বিশৃঙ্খল বাড়িটার দিকে তাকালো। সোফায় ছড়ানো কুশান, টেবিলে রাখা চায়ের খালি কাপ, মেঝেতে ফেলা সুধীরের ভেজা তোয়ালে। প্রতিটি জিনিস যেন তাকে বিদ্রুপ করছিল। এই বাড়ি একসময় তার নিজের ছিল। সে প্রতিটি কোণ বড় ভালোবাসায় সাজিয়েছিল। কিন্তু এখন এটা কেবল 4টে দেওয়াল, একটা বন্দিশালা যেখানে তাকে 6 মাস কাটাতে হবে। সে লিভিং রুমে এসে সোফায় বসল। তার নজর দেওয়ালে ঝোলানো তাদের বিয়ের ছবিতে পড়ল। একটা বড় ছবি, যেখানে সুধীর তাকে তার বাহুতে জড়িয়ে ধরেছিল আর দুজনেই খিলখিলিয়ে হাসছিল। তাদের চোখে কেবল একে অপরের জন্য ভালোবাসা ছিল। একটা ভালোবাসা যা পৃথিবীর প্রতিটি কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি যোগাত। সাধনার চোখ ভরে এলো। সে ছবির কাছে গেল এবং তার আঙ্গুল দিয়ে ছবির ওপর জমে থাকা ধুলো মুছতে লাগল। যেই ধুলো সরল, স্মৃতির একটা স্রোত তার মন মগজে ছড়িয়ে পড়ল। যখন জীবন একটা সুন্দর স্বপ্ন ছিল। তাদের বিয়ে ছিল অ্যারেঞ্জড ম্যারেজ। প্রথম দেখাতেই দুজন দুজনকে পছন্দ করে ফেলেছিল। সুধীর একজন ফ্রেশার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে সবে একটা আইটি কোম্পানিতে জয়েন করেছিল। বেতন কম ছিল, কিন্তু স্বপ্ন ছিল বড়। আর সাধনা একজন জিন্দাদিল মেয়ে, যে একটা জিন্দাদিল ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করত। তার কাছে টাকার চেয়ে ভালোবাসার দাম বেশি ছিল। আমি এখন বেশি উপার্জন করি না, সুধীর প্রথম দেখাই সৎভাবে বলেছিল। কোম্পানি দিনরাত কাজ করায়, রাতের বেলাও কাজ করতে হয়। হয়তো আমি তোমাকে সেই সব সুখ সুবিধা দিতে পারবো না যার তুমি যোগ্য। সাধনা হেসেছিল। আমার সুখ সুবিধা চাই না, আমি তোমার সঙ্গ চাই। আমরা দুজনে মিলে আমাদের 80 আনা গড়ব। আর তারা তাই গড়েছিল। একটা ছোট ভাড়ার বাড়ি, যেটা সাধনা নিজের হাতে সাজিয়েছিল। সুধীর দিনরাত কাজে ব্যস্ত থাকত। বাড়িতেও রাত জেগে প্রজেক্টের ডেডলাইন পূরণ করত। আর সাধনা তার প্রতিটি পদক্ষেপে সঙ্গ দিত। তাদের ভালোবাসা এমন ছিল যে লোকে তাদের উদাহরণ দিত। তারা ঝগড়াও করত, কিন্তু তাদের ঝগড়াতেও ভালোবাসা লুকিয়ে থাকত। সুধীরের জিনিস ছড়িয়ে রাখার অভ্যাস ছিল, আর সাধনার পরিচ্ছন্নতা পছন্দ ছিল। সুধীর, এই ভেজা তোয়ালেটা অন্তত বাইরের দড়িতে ঝুলিয়ে দিতে পারতে? সাধনা চিৎকার করত।
আরে ভুলে গেছি, সরি। সুধীর এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরত। এবার মাফ করে দাও আমার জান। আর সাধনার সব রাগ গলে যেত। ধীরে ধীরে সুধীরের ক্যারিয়ার স্থিতিশীল হতে লাগল। তাকে প্রমোশন মিলল, সিনিয়র ডেভেলপার হল। বাড়িতে টাকা আসতে লাগল। তারা একটা বড় ফ্ল্যাটে উঠে গেল। সাধনা, এবার তুমি চাকরি ছেড়ে দাও, একদিন সুধীর বলল। আমি চাই তুমি আরাম করো, এখন আমার বেতন ভালো। সাধনাও বাড়ির কাজ আর চাকরির চাপ একসঙ্গে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছিল। তার ওপর দুজনের একসঙ্গে সময় কাটানোর সময়ও হতো না। তাই সে চাকরি ছেড়ে দিল। সাধনা ভেবেছিল হয়তো এবার সুধীরের সঙ্গে আরও সময় কাটাতে পারবে। কিন্তু ঘটল তার উল্টো। সুধীর এখন টিম লিড হয়ে গিয়েছিল, তার দায়িত্ব বেড়ে গেল। রাত রাত জেগে সে কাজে ব্যস্ত থাকত। উইকেন্ডেও তাকে অফিসে যেতে হতো। অনসাইট ট্রিপের জন্য অন্য শহরে যেতে হতো। বেশি উপার্জনের লোভে, ভালো প্যাকেজ পাওয়ার প্রতিযোগিতায় সে সকালে তাড়াতাড়ি বেরিয়ে যেত আর রাতে ফিরত। তারপর অভিযোগ শুরু হলো। সুধীর, আজও কি দেরি করে ফিরবে? আমি ভেবেছিলাম আজ আমরা বাইরে ডিনার করব। সরি সাধনা, প্রোডাকশন ইস্যু আছে, রাতভর কাজ করতে হবে। তুমি কিছু বানিয়ে খেয়ে নাও, পরের উইকেন্ডে 5টা বাইরে ডিনার করব। সুধীর, এই রবিবার কোথাও বেড়াতে যাবে? অনেক দিন হয়ে গেল। 1 সপ্তাহ পরে সাধনা বলল। না সাধনা, ক্লায়েন্টের সঙ্গে জরুরি মিটিং আছে, পরের সপ্তাহে পাক্কা। কিন্তু সেই পরের সপ্তাহ কখনো এলো না। সাধনা একা পড়ে যেতে লাগল। বাড়িটা তাকে কাটতে আসত। সে সুধীরের সঙ্গে কথা বলতে চাইত। কিন্তু সে যখন বাড়ি ফিরত ততক্ষণে এত ক্লান্ত থাকত যে সোজা ঘুমিয়ে পড়ত। তারপর একদিন সাধনা সুধীরকে ফোনে একটা খুশির খবর দিল। সুধীর, আমি মা হতে চলেছি। সুধীরের খুশির ঠিকানা ছিল না। সেদিন সে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল। সে সাধনাকে কোলে তুলে নিয়েছিল। এবার দেখো, আমি আমার সন্তানের জন্য সৎ কিছু করব। আমি আরও পরিশ্রম করব, বড় কোম্পানিতে জয়েন করব, বেশি প্যাকেজ নেব, আমাদের সন্তানের কোনো কষ্ট হবে না। সুধীরকে এত উৎসাহী দেখে সাধনা হেসে উঠল। আর সত্যি সুধীর একটা বড় এমএনসিতে অফার পেল। প্যাকেজ দ্বিগুণ ছিল, কিন্তু কাজের চাপও দ্বিগুণ হয়ে গেল। সে এখন সকাল 8টায় বেরিয়ে যেত আর রাত 11-12টায় ফিরত। সাধনা বাড়িতে একা বসে থাকত। গর্ভাবস্থায় তাকে সুধীরের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কিন্তু সুধীর সবসময় ল্যাপটপে ব্যস্ত থাকত। বাস, এই একটা বড় প্রজেক্ট শেষ হোক, সে বলত। তারপর আমি লম্বা ছুটি নেব, আমরা 3জনে একসঙ্গে বেড়াতে যাব। সাধনা অপেক্ষা করত। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে বদলে গেল। আর তারপর সেই দিন এলো। সাধনার গর্ভাবস্থার 9ম মাস শুরু হয়েছিল। বাড়িতে সন্তানের আগমনের প্রস্তুতি জোর কদমে চলছিল। একটা ছোট খাট, খেলনা, ছোট ছোট জামাকাপড় সবকিছু তৈরি ছিল। সুধীর এবং সাধনা দুজনেই তাদের আগত সন্তানের স্বপ্ন বুনছিল। সেদিন সুধীরের কোম্পানিতে একটা বড় প্রোডাক্ট লঞ্চের প্রস্তুতি চলছিল। এটাই সেই প্রজেক্ট যেটা সুধীরের টিম গত 8 মাস ধরে দিন রাত এক করে তৈরি করছিল। লঞ্চের দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সবাইকে অফিসে থাকা জরুরি ছিল। সাধনা, আজ আমার দেরি হবে, সুধীর সকালে অফিস যাওয়ার সময় বলেছিল। লঞ্চের পর পার্টিও আছে। ঠিক আছে, সাধনা হেসেছিল। তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করো। হ্যাঁ একদম, সুধীর প্রতিশ্রুতি দিয়েছিল এবং চলে গিয়েছিল। সন্ধ্যা 8টায় সুধীর এবং তার পুরো টিম একটা বড় কনফারেন্স রুমে ক্লায়েন্ট এবং ম্যানেজমেন্টের সঙ্গে মিটিংয়ে ছিল। প্রজেক্ট লাইভ হচ্ছিল। পরিবেশে প্রচণ্ড উত্তেজনা ছিল। সুধীরের ফোন সবসময়ের মতো মিটিংয়ের সময় সাইলেন্ট মোডে ছিল। ইতিমধ্যে বাড়িতে রাত 10টার কাছাকাছি সাধনা সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ তার পেটে একটা তীব্র অসহ্য ব্যথা অনুভূত হল। আহ, সে ব্যথায় চিৎকার করে উঠল। ঘাবড়ে গিয়ে সে সুধীরকে ফোন করল। ফোন বেজে গেল, কিন্তু কেউ তুলল না। সাধনা আবার ফোন করল। 1 বার, 2 বার, 10 বার, প্রতিবার একই ফল। ব্যথা বাড়তে লাগল। তাকে মনে হলো সে দাঁড়াতেও পারবে না। কাপা হাতে এসে তার মাকে ফোন করল। মা, প্লিজ তাড়াতাড়ি এসো, আমার খুব ব্যথা হচ্ছে। যতক্ষণে তার মা এবং প্রতিবেশী তাকে হাসপাতালে নিয়ে গেল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাক্তার বাইরে এসে বললেন, আমি দুঃখিত, শিশুর হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেছে, আমরা তাকে বাঁচাতে পারিনি। এই শব্দগুলো শব্দ ছিল না, এটা ছিল মৃত্যুর ফরমান, যা এক ঝটকায় সাধনার পৃথিবী উজাড় করে দিল। ওদিকে অফিসে রাত 2টায় মিটিং শেষ হল। প্রজেক্ট সফল হয়েছিল। সবাই একে অপরকে অভিনন্দন জানাচ্ছিল।
সুধীর ফোন তুলতেই তার শ্বাস আটকে গেল। 10টা মিসডকল সাধনার। তার হৃৎপিণ্ড ধক করে উঠল। কাঁপা হাতে সে ফোন করল। ফোন সাধনার মা তুললেন। বেটা, সাধনা হাসপাতালে আছে। শিশুটি, তিনি আর বলতে পারলেন না, কেবল কাঁদতে লাগলেন। সুধীরের পায়ের নিচে মাটি সরে গেল। কিভাবে সে পার্কিংয়ে পৌঁছল, কিভাবে গাড়ি চালালো তা তার মনে নেই। হাসপাতালে পৌঁছে সে দেখল সাধনা একটা বেডে শুয়ে আছে। চোখ খোলা, কিন্তু সে ছাদের দিকে তাকিয়েছিল, যেন তার মধ্যে প্রাণ নেই। সুধীর তার কাছে গেল। সাধনা ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখে না ছিল অশ্রু, না ছিল রাগ, কেবল একটা শূন্যতা। তুমি কোথায় ছিলে? সে হৃদয় বিদারক কণ্ঠে জিজ্ঞাসা করল। আমি মিটিংয়ে ছিলাম। সুধীর কেঁদে ফেলল। আমাকে মাফ করে দাও সাধনা, আমাকে মাফ করে দাও। তুমি আমার ফোন কেন তুললে না? সাধনার কণ্ঠ তেমনই শান্ত ছিল। ফোন সাইলেন্টে ছিল, আমি জানতাম না। যদি তুমি ফোন তুলতে, যদি তুমি এখানে থাকতে, তাহলে হয়তো আমাদের শিশুটি আজ বেঁচে থাকত। সাধনা বলল এবং আবার ছাদের দিকে তাকাল। এই শব্দগুলো সুধীরের বুকে ছুরির মতো বিঁধল। সেই দিনের পর তাদের সম্পর্কে এমন একটা ফাটল ধরল যা আর কখনো ভরাট হল না। সেই দিনের পর তাদের বাড়িতে যেন শোকের ছায়া পড়ল। সাধনার কাছে সুধীরই তার শিশুর মৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়ে উঠল। কিন্তু ঝগড়া শুধু সেই এক রাতের মধ্যে সীমাবদ্ধ রইল না। এখন প্রতিটি ছোট বড় বিষয় বিষ হয়ে উঠেছিল, যা তাদের সম্পর্ককে ধীরে ধীরে ফাঁপা করে দিচ্ছিল। কিছুদিন পর সুধীরের মা বাড়িতে এলেন। তিনি সাধনার পাশে বসলেন এবং সান্ত্বনা দেওয়ার বদলে যা বললেন তা সাধনার ক্ষতকে আরও গভীর করল। আজকালকার মেয়েদের কিছুই বোঝা যায় না। একটা শিশুও সামলাতে পারে না। আমাদের সময় তো মেয়েরা 4-4টে সন্তান জন্ম দিত আর ঘরক্ষেতের কাজও করত। জানি না তোমরা কি খাও। সাধনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে সাহায্যের জন্য সুধীরের দিকে তাকাল, যে সেখানেই বসেছিল। কিন্তু সুধীর চুপ রইল। সে তার মাকে একটা শব্দও বলল না। যেই তার মা চলে গেল, সাধনার রাগ সুধীরের ওপর ফেটে পড়ল। শুনলে তুমি? তোমার মা কি বলছিলেন? আর তুমি চুপচাপ বসে শুনছিলে? তোমার স্ত্রীর সম্মানের জন্য একটা শব্দও বলতে পারলে না। আমি কি বলতাম সাধনা? সুধীর ক্লান্ত কণ্ঠে বলল। তিনি আমার মা। তুমি জানো তিনি পুরনো ধ্যানধারণার। তার কথা খারাপভাবে নিও না। খারাপভাবে নিই না, সাধনা চিৎকার করল। তোমার মা আমাকে তাচ্ছিল্য করলেন, আর তুমি বলছো খারাপভাবে নিই না? তুমি তোমার মায়ের সামনে কিছু বলতে পারো না, কাপুরুষ তুমি। সেই দিন সাধনা বুঝল, এই লড়াইয়ে সে একেবারে একা। সাধনা চাকরি ছেড়ে দিয়েছিল। এখন প্রতিটি ছোট বড় খরচের জন্য তাকে সুধীরের ওপর নির্ভর করতে হতো। একদিন তার এক বন্ধুর বিয়ে ছিল। সুধীর, আমার কিছু টাকা লাগবে, শুভেচ্ছায় দেওয়ার জন্য, আর 2টো পোশাকও কিনতে হবে। সুধীর ল্যাপটপে কাজ করছিল। কত? সে চোখ না তুলে জিজ্ঞেস করল। ওই 12-14 হাজার। কি? সুধীর অবাক হয়ে তার দিকে তাকাল। 12,000? তুমি জানো এই মাসে ক্রেডিট কার্ডের বিল কত এসেছে? গাড়ির ইএমআইও দিতে হবে। এত টাকা তো বের করা যাবে না। সাধনার মুখ অপমানে লাল হয়ে গেল। যখন আমি উপার্জন করতাম তখন তো আমার খরচ নিয়ে কখনো আপত্তি করনি। আজ যখন তোমার ওপর নির্ভর করছি তখন 12,000 টাকাও তোমার কাছে বেশি লাগছে। আমার তা মানে ছিল না সাধনা। তবে কি মানে ছিল? এই না যে আমি এখন তোমার ওপর বোঝা হয়ে গেছি। ঠিক আছে, আমার তোমার টাকা লাগবে না। আমি আমার পুরনো শাড়ি পরে চলে যাব। আর কাল থেকে আমি আবার চাকরি খুঁজব। তোমার টুকরোর ওপর বাঁচার কোনো শখ নেই আমার। সেই দিনের পর সাধনা সুধীরের কাছে আর কখনো টাকা চায়নি। তার মনে এই কথা গেঁথে গিয়েছিল যে তার স্বামীর হৃদয়ে তার জন্য আর কোনো জায়গা নেই। এখন ছোট্ট বিষয়েও বাড়িতে যুদ্ধের পরিবেশ তৈরি হতো। নিরন্তর ঝগড়ায় সুধীর এত ক্লান্ত হয়ে পড়েছিল যে সে সাধনার সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছিল। সে বাড়ি ফিরত, চুপচাপ খাবার খেত এবং তার ঘরে চলে যেত। তার কথাবার্তা এখন শুধু হ্যাঁ, না আর ঠিক আছের মধ্যে সীমাবদ্ধ ছিল। এক রাতে সাধনা সাহস করে কথা শুরু করল। আজ অফিসে কেমন ছিল? ঠিক ছিল, সুধীর ফোনে তাকাতে তাকাতে উত্তর দিল। আর ওই নতুন প্রজেক্টটা পেলে? হ্যাঁ, বাস। হ্যাঁ, সাধনার ধৈর্য ভেঙে গেল। আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি সুধীর, আর তুমি শুধু হ্যাঁতে উত্তর দিচ্ছ। তোমার কি হয়েছে? সুধীর ফোন নামিয়ে রাখল। তার চোখে এক অদ্ভুত ক্লান্তি ছিল।
কি কথা বলবো সাধনা? যখনই আমি কিছু বলি তা একটা নতুন ঝগড়া হয়ে যায়। যখন আমি আমার সমস্যা বলি তখন তোমার মনে হয় আমি অজুহাত দিচ্ছি। যখন আমি তোমার কথা শুনি তখন তোমার মনে হয় আমি তোমাকে বিচার করছি। আমি ক্লান্ত হয়ে গেছি সাধনা। আমার মধ্যে আর লড়াই করার শক্তি নেই। এর চেয়ে ভালো আমরা চুপ থাকি। এটা শুনে সাধনার হৃদয় ভেঙে গেল। যে লোকটির সঙ্গে সে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতো, আজ সে তার সঙ্গে কথা বলতেও কুণ্ঠিত হচ্ছে। সেই রাতে সাধনা বুঝল তাদের সম্পর্ক মরে গেছে। এখন তাদের মধ্যে কেবল একটা শূন্যতা ছিল। 1 বছর কেটে গেল। 1 বছরের ঘৃণা, 1 বছরের তাচ্ছিল্য, 1 বছরের দম বন্ধ অবস্থা। আর তারপর একদিন আরেকটা বড় ঝগড়ার পর সুধীর হার মেনে নিল। বাস সাধনা, আর নয়, সে ক্লান্ত কণ্ঠে বলল, আমি প্রতিদিন মরে মরে বাঁচতে পারি না। আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। সাধনা কোনো অবাক হওয়ার ভান করল না, যেন সে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। ঠিক আছে, সে সমতল কণ্ঠে বলল, আমিও এই সম্পর্ক চাই না। এভাবেই তারা তালাকের সিদ্ধান্ত নিল। তারা সেই ভালোবাসাকে ভুলে গেল যা একসময় তাদের মধ্যে ছিল, এবং কেবল সেই ব্যথাকে মনে রাখল যা তারা একে অপরের কাছ থেকে পেয়েছিল। সন্ধ্যায় যখন সুধীর বাড়ি ফিরল, তার হাতে একটা খাম ছিল। সে তা থেকে কাগজপত্র বের করল এবং মিউচুয়াল কনসেন্ট সেকশনে দ্বিধাহীনভাবে সই করে দিল। তারপর কলমটা সাধনার দিকে এগিয়ে দিল। সাধনা কাঁপা হাতে কলমটা ধরল। তার নজর ছিল সেই জায়গায় যেখানে সুধীর সই করেছিল। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু টপ করে ঠিক সেই কাগজে পড়ল যেখানে তাকে সই করতে হবে। কালি একটু ছড়িয়ে গেল। সে তাড়াতাড়ি অশ্রু মুছল এবং প্রায় টেনে হিঁচড়ে তার সই করে দিল। 7 বছরের সম্পর্ক সেই দিন আইনিভাবে তার শেষের প্রথম ধাপে পৌঁছে গেল। পরের দিনই সাধনা তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে তার মায়ের বাড়ি চলে গেল। বাড়িটা এত খালি, এত নির্জন লাগছিল যে দেওয়ালগুলো যেন সুধীরকে গিলে ঠেতে আসছিল। সাধনার মা বাবা তাকে অনেক বোঝালেন। সুধীরের মাও তাকে ফোন করে ফিরে আসতে বললেন। কিন্তু দুজনেই তাদের সিদ্ধান্তে অটল রইল। অবশেষে আদালত তাদের 6 মাস একসঙ্গে থাকার ফরমান জারি করল, আর সাধনাকে সুধীরের বাড়িতে ফিরতে হল। এখন সাধনা এবং সুধীর একই ছাদের নিচে থাকছিল, কিন্তু যেন দুটো বন্দী একসঙ্গে শাস্তি ভোগ করতে বাধ্য। এই সময় তাদের সামনের গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটে মেহতা দম্পতি এলো থাকতে। 70 বছরের রমেশজি এবং 65 বছরের সুধাজি। কয়েকদিনের মধ্যেই তাদের জীবন সাধনা এবং সুধীরের জন্য একটা অনাকাঙ্ক্ষিত তামাশা হয়ে উঠল, যা তারা দেখতে বাধ্য ছিল। সুধা আন্টি খুব মিশুকে এবং হাসিখুশি ছিলেন। কয়েকদিনের মধ্যেই তিনি পুরো বিল্ডিংয়ের সবার সঙ্গে পরিচিত হয়ে গেলেন। যখন তিনি সাধনাকে দেখলেন, তিনিও তার সঙ্গে কথা বলতে এলেন। নমস্তে বেটা, আমি সুধা। জি নমস্তে আন্টি, সাধনা অনিচ্ছায় উত্তর দিল। আমি তোমাকে দেখি তুমি বেশি বাইরে বের হও না। একা থাকো নাকি? না আন্টি, আমার স্বামীও আছেন, সুধীর। সেই দিনের পর সুধা আন্টির তাদের বাড়িতে আসা যাওয়া শুরু হলো। কখনো তিনি কিছু রান্না করে নিয়ে আসতেন, কখনো শুধু কথা বলতে। কয়েক সপ্তাহের মধ্যেই মেহতা দম্পতির সঙ্গে সুধীর এবং সাধনার একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। সেই বয়স্ক দম্পতি খুব হাসিখুশি ছিলেন। তাদের সামনে সাধনা এবং সুধীরও এমন আচরণ করত যেন তারা আদর্শ স্বামী স্ত্রী। কিন্তু প্রতিবার যখন তারা সেই বয়স্ক দম্পতিকে দেখত, তাদের হৃদয়ে একটা কষ্টের সোঁচ ফুটত। এক সকালে সাধনা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সে দেখল রমেশ আঙ্কল সুধা আন্টির চুলে ফুল লাগিয়ে দিচ্ছেন। এবার দেখো আমাদের শ্রীমতীজি কত সুন্দর লাগছে, আঙ্কল বললেন। সাধনা তার চায়ের কাপ শক্ত করে ধরল। তার মনে পড়ল সুধীরও একসময় তার জন্য গজরা আনত, কিন্তু এখন তো সে তার দিকে তাকায়ও না। একটা হীনমন্যতা, একটা ঈর্ষা, একটা কষ্ট তার হৃদয় জায়গা করে নিতে লাগল। কাশ আমার জীবনও এমন হতো। সুধীরও যখন অফিস থেকে ফিরত এবং মেহতা আঙ্কল ও সুধা আন্টিকে একসঙ্গে দেখত, তার হৃদয়ে পুরনো স্মৃতিগুলো ঢেউ তুলতে লাগল। মেহতা দম্পতির ভালোবাসা, তাদের সঙ্গ, তাদের খুশি সাধনা এবং সুধীরের জন্য একটা আয়না হয়ে উঠল, যেখানে তাদের সম্পর্কের ব্যর্থতা স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা দুজনেই মনে মনে সেই হাসিখুশি দম্পতির প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠেছিল, কারণ তারা প্রতি মুহূর্তে তাদের নিজেদের হারের কথা মনে করিয়ে দিচ্ছিল। আর তারপর এলো সেই শনিবার। দুপুর 2টো বাজে। সাধনা এবং সুধীর দুজনেই তাদের নিজ নিজ ঘরে ছিল। সোমবার ছিল তাদের তালাকের পরবর্তী শুনানি। বাড়িতে একটা অদ্ভুত দমবন্ধ অস্থিরতা ছিল। হঠাৎ নিচ থেকে একটা অদ্ভুত শব্দ এলো, আর তারপর এমন একটা চিৎকার কানে এলো যা পুরো বিল্ডিংকে কাঁপিয়ে দিল। সুধা, সুধা, চোখ খোলো। এটা ছিল রমেশজির কণ্ঠ।
কিন্তু আজ তার কণ্ঠে এত ব্যথা, এত অসহায়তা, এত ভয় ছিল যে সাধনার রোমকূপ দাঁড়িয়ে গেল। সাধনা দৌড়ে বাইরে এলো, সুধীরও তার ঘর থেকে বেরিয়ে এলো। দুজনেই একে অপরের দিকে তাকালো। তাদের চোখে একই প্রশ্ন ছিল, এটা কি হলো? সুধীর তৎক্ষণাৎ দরজার দিকে দৌড়ল, সাধনাও তার পিছনে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তাদের রমেশজির বিলাপের কণ্ঠ শোনা গেল। সুধা, আমাকে ফেলে যেও না। আমি বলেছিলাম না, তোমার বিনা এক মুহূর্তও নয়। ওঠো সুধা। মেহতা আঙ্কালের দরজা খোলা ছিল এবং ভিতরের দৃশ্য ভয়ানক ছিল। রমেশজি মাটিতে বসেছিলেন। তার কোলে সুধা আন্টির মাথা ছিল। আন্টির চোখ বন্ধ ছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং শরীর একেবারে নিথর। আঙ্কেল, কি হয়েছে? সুধীর দৌড়ে ভিতরে গেল। রমেশজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। জানি না বেটা, আমরা কথা বলছিলাম, হঠাৎই বুকে হাত রাখল আর পড়ে গেল। সুধীর সুধা আন্টির নাড়ি চেক করল। তা খুব দুর্বল, প্রায় নেই বললেই চলে। আঙ্কেল, একে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। বলেই সুধীর দ্রুত বাইরে গিয়ে গাড়ির চাবি নিয়ে এলো। গাড়ি স্টার্ট করল এবং সুধাজিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হল। পরের 10 মিনিট যেন 10 শতাব্দীর মতো কাটল। গাড়িতে রমেশজি কেবল তার স্ত্রীকে ঝাঁকাচ্ছিলেন। সুধা, ওঠো, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে একসঙ্গে বাঁচব, একসঙ্গে মরব। এখনও তো আমাদের নাতির বিয়ে দেখতে হবে, ওঠো না। ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে অপেক্ষা করতে করতে সাধনা সুধীরের দিকে তাকাল। সুধীরের চোখে অশ্রু ছিল, সাধনারও। 1 ঘণ্টা কেটে গেল এবং তারপর ডাক্তার বাইরে এলেন। তার মুখে গভীর দুঃখ ছিল। আমি দুঃখিত, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট ছিল, আমরা তাকে বাঁচাতে পারিনি। এটা শুনেই রমেশজি মাটিতে বসে পড়লেন এবং তারপর সেই 70 বছরের বৃদ্ধ মানুষটি একটা শিশুর মতো কাঁদতে শুরু করলেন। তুমি আমাকে একা ফেলে চলে গেলে, এখন আমি কি করব? কার জন্য বাঁচব? সাধনা নিজেকে সামলাতে পারল না। সেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সুধীর দাঁড়িয়েছিল, তার চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু সে নড়তে পারছিল না। আজ তারা দেখল, যখন ভালোবাসা অধুরা থেকে যায় তখন মানুষ কিভাবে ভেঙে পড়ে। তারপর মেহতা আন্টির দেহ বাড়িতে আনা হলো। সেই বাড়ি যেটা গতকাল পর্যন্ত ভালোবাসা আর হাসিতে গমগম করত, আজ সেখানে মৃত্যুর একটা ঠান্ডা ভয়াবহ নীরবতা ছড়িয়ে পড়ল। পরের 2 দিন শেষকৃত্যের আচার অনুষ্ঠানে কাটল। এই পুরো সময়ে সাধনা এবং সুধীর একে অপরের সঙ্গে একটা শব্দও বলেনি, কিন্তু তারা একসঙ্গে ছিল, একটা দলের মতো। যখন রমেশ আঙ্কেল আত্মীয়দের সঙ্গে কথা বলতে বলতে ভেঙে পড়তেন, তখন সুধীর তার কাঁধে হাত রাখত। আত্মীয়রা আসত, তখন সাধনা চুপচাপ উঠে সবার জন্য চা বানাতে লাগত। তারা তাদের তালাক, তাদের ঝগড়া, তাদের অহংকারকে যেন কিছু সময়ের জন্য একটা বাক্সে বন্ধ করে রেখেছিল। আজ একটা বড় দুঃখের সামনে তাদের নিজেদের দুঃখ খুব ছোট এবং অর্থহীন মনে হচ্ছিল। শেষকৃত্যের পর যখন সব অতিথি এবং আত্মীয়রা চলে গেল, তখন বাড়িতে কেবল রমেশ আঙ্কেল, সাধনা এবং সুধীর রইল। বাড়িটা জিনিসপত্রে ভরা ছিল, কিন্তু একজন মানুষের অনুপস্থিতিতে তা কতটা খালি লাগে তা আজ তাদের বোধগম্য হল। সাধনা দেখল, রমেশ আঙ্কেল ধীরে ধীরে হেঁটে তাদের বেডরুমে গেলেন। তিনি দেওয়ালে ঝোলানো তাদের এবং সুধা আন্টির বিয়ের একটা বড় ছবি স্পর্শ করলেন। কেন আমাকে ফেলে চলে গেলে সুধা? তিনি ছবির সঙ্গে কথা বলছিলেন। তার কণ্ঠে এত ব্যথা ছিল যে সাধনার কলিজা মুখে চলে এলো। বলেছিলাম না, একসঙ্গে বাঁচব, একসঙ্গে মরব। তুমি তো তোমার প্রতিশ্রুতি ভেঙে দিলে। এখন আমি এই খালি বাড়ির কি করব? সকালে আমাকে চা কে দেবে? রাতে আমার গল্প কে শুনবে? এসব দেখে সাধনা আর পারল না এবং কাঁদতে কাঁদতে নিজের ফ্ল্যাটে ফিরে এলো। সে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করল। তার ভিতরে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। সে তার বিয়ের অ্যালবাম বের করল এবং পাতা উল্টাতে লাগল। প্রতিটি ছবিতে সে এবং সুধীর হাসছিল। একটা ছবিতে সুধীর তাকে বাহুতে তুলে ধরেছিল, আরেকটায় তারা দুজনে বৃষ্টিতে ভিজছিল। কোথায় গেল সেই সুধীর, সে মনে মনে ভাবল। কোথায় হারিয়ে গেল সেই সাধনা? কিছুক্ষণ পর সুধীর ধীরে ধীরে তার ঘরে এলো। সে সাধনাকে অ্যালবাম নিয়ে বসে থাকতে দেখল। মাসের পর মাস পর আজ প্রথমবার তার হৃদয়ে সাধনার প্রতি রাগ বা বিরক্তি নয়, বরং একটা কোমল অনুভূতি জাগল। তাকে সাধনাকে শান্ত করতে, তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করল। কিন্তু এটাও একটা সত্যি ছিল যে তারা শীঘ্রই একে অপরের থেকে অনেক দূরে চলে যাবে। এই ভেবে সুধীর নিজেকে থামিয়ে দিল। পরের সকালে যখন সাধনা উঠল, সে দেখল সুধীর তার জন্য ইতিমধ্যে চা বানিয়ে রেখেছে। সে চায়ের কাপ তুলে ব্যালকনিতে এলো। কিছুক্ষণ পর সুধীরও তার কাপ নিয়ে সেখানে এলো। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। সামনের বাড়িতে একেবারে শূন্যতা ছিল। গাছের টবে লাগানো ফুলগুলো এখন পুরোপুরি মরে গিয়েছিল। এটা দেখে দুজনের হৃদয়ে একটা অদ্ভুত শিহরণ জাগল।
আজ সোমবার, সুধীর অবশেষে বলল। সাধনা কোনো উত্তর দিল না, কেবল চায়ের চুমুক নিল। যেতে হবে? সুধীর আবার জিজ্ঞেস করল। সাধনা ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখে একটা প্রশ্ন ছিল, একটা আশা ছিল। সাধনার চোখের সেই প্রশ্ন, সেই আশা সুধীরের বুকে গিয়ে বিঁধল। সে জানত আজকের দিনটি তাদের জীবনের একটা বড় মোড়। কোর্টে তাদের তালাকের শুনানি। 6 মাসের কুলিং অফ পিরিয়ড শেষ। আজ হয়তো তাদের সম্পর্ক আইনিভাবে চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু মেহতা দম্পতির ঘটনা, সুধা আন্টির আকস্মিক চলে যাওয়া আর রমেশজির বিলাপ তাদের দুজনের মনেই একটা ঝড় তুলেছিল। সুধীর চায়ের কাপ হাতে ধরে ব্যালকনির রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। সে একবার সাধনার দিকে তাকালো, তারপর আবার নিচের দিকে। গাছের টবে মরা ফুলগুলো যেন তাদের নিজেদের সম্পর্কের প্রতিচ্ছবি। সাধনা, সুধীর হঠাৎ বলে উঠল। তার কণ্ঠে একটা অদ্ভুত দ্বিধা ছিল। আমরা কি সত্যিই এটা করতে চাই? সাধনা অবাক হয়ে তার দিকে তাকাল। এই প্রথমবার সুধীর এমন কিছু বলল যাতে তার মনে হল সে তাদের সম্পর্ক নিয়ে ভাবছে। সে কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে একটা যুদ্ধ চলছিল। একদিকে ছিল তার আঘাত, তার কষ্ট, তার অভিমান। অন্যদিকে ছিল সেই পুরনো স্মৃতি, যখন তারা একে অপরের জন্য পৃথিবীর সব কিছু ছিল। তুমি কি বলতে চাও সুধীর? সাধনার কণ্ঠে একটা শীতলতা ছিল, কিন্তু তার সাথে ছিল একটা কৌতূহল। সুধীর গভীর নিঃশ্বাস ফেলল। আমি জানি আমরা অনেক কিছু পেরিয়ে এসেছি, অনেক কষ্ট, অনেক ঝগড়া। আমি জানি আমারও অনেক ভুল ছিল। সে থামল, যেন নিজের কথাগুলো গুছিয়ে নিচ্ছে। কিন্তু এই কয়েকদিন মেহতা আঙ্কেল আর আন্টির ঘটনা দেখে আমার মনে হচ্ছে আমরা হয়তো খুব তাড়াহুড়ো করে ফেলছি। সাধনার হৃদয়ে একটা ঢেউ উঠল। সে মনে মনে ভাবল, এই কথাগুলো কি সত্যিই সুধীরের মন থেকে আসছে, নাকি এটা শুধু মুহূর্তের আবেগ? সে জানত তাদের মধ্যে যে ফাটল ধরেছে তা ভরাট করা এত সহজ নয়। তবু তার মনের এক কোণে একটা ছোট্ট আশা জেগে উঠল। তুমি এখন এসব বলছো কেন সুধীর? সাধনার কণ্ঠে একটা তিক্ততা মিশে গেল। যখন আমি তোমার কাছে এসেছিলাম, যখন আমি চেয়েছিলাম তুমি আমার পাশে থাকো, তখন তুমি কোথায় ছিলে? যখন আমাদের শিশুটি... সে থেমে গেল। তার গলা বুজে এলো। সে আর কথা বলতে পারল না। সুধীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সেই দিনের কথা, সেই হাসপাতালের রাত, সেই শিশুর হারানোর ব্যথা তার বুকেও তীব্রভাবে বাজল। সে জানত সাধনা তাকে কখনো পুরোপুরি ক্ষমা করতে পারেনি, আর সে নিজেও নিজেকে ক্ষমা করতে পারেনি। আমি জানি সাধনা, সুধীরের কণ্ঠ ভারী হয়ে এলো। আমি জানি আমি সেদিন তোমার পাশে ছিলাম না। আমি জানি আমি আমার কাজের পিছনে ছুটতে ছুটতে আমাদের সম্পর্ককে ভুলে গিয়েছিলাম। কিন্তু আমি এটাও জানি যে আমি তোমাকে ভালোবাসতাম। এবং হয়তো... সে থামল, তার চোখে একটা অদ্ভুত দ্বিধা। হয়তো এখনও বাসি। সাধনার চোখ ছলছল করে উঠল। সে অনেক দিন পর সুধীরের মুখে এমন কথা শুনল, কিন্তু তার মন তাকে সতর্ক করছিল। সে জানত একটা কথায় সব ঠিক হয়ে যায় না। তুমি এটা বলছো কারণ তুমি মেহতা আঙ্কেল আন্টির ঘটনায় ভেঙে পড়েছ, কিন্তু এটা আমাদের সমস্যার সমাধান নয় সুধীর। আমাদের মধ্যে যা ভেঙে গেছে তার জোড়া লাগবে না। সুধীর মাথা নিচু করল। সে জানত সাধনার কথায় সত্যি আছে। তবু তার মন বলছিল এই শেষ মুহূর্তে অন্তত একবার চেষ্টা করে দেখা উচিত। আমি শুধু বলতে চাইছি সাধনা, আমরা যদি একটু চেষ্টা করি, হয়তো আমরা আবার শুরু করতে পারি। সাধনা চুপ করে রইল। তার মনের ভিতরে একটা তীব্র দ্বন্দ্ব চলছিল। একদিকে সে চাইছিল সুধীরের কথায় ভরসা করতে, অন্যদিকে তার অতীতের ক্ষত তাকে পিছনে টেনে ধরছিল। সে জানত ভালোবাসা একা যথেষ্ট নয়। সম্পর্কের জন্য দরকার বিশ্বাস, সময় এবং একে অপরের প্রতি শ্রদ্ধা। এবং এই সবই তারা হারিয়ে ফেলেছিল। আমি জানি না সুধীর, অবশেষে সাধনা বলল, আমি জানি না আমি আবার তোমার ওপর ভরসা করতে পারবো কিনা। আমি জানি না আমি আবার সেই ব্যথার মধ্য দিয়ে যেতে পারবো কিনা। সুধীর কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝল সাধনার কথার পেছনে কতটা ব্যথা লুকিয়ে আছে। সে আর জোর করল না, কিন্তু তার মনের এক কোণে একটা ছোট্ট আশা জ্বলছিল। হয়তো হয়তো এখনও সময় আছে। তারা দুজনে চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। চায়ের কাপ ঠান্ডা হয়ে গেল। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। কেউ জানে না এই নীরবতা তাদের সম্পর্কের শেষ, নাকি একটা নতুন শুরুর প্রথম ধাপ। কোর্টরুমে ঢুকতেই সাধনা এবং সুধীরের হৃদয় দুজনেরই ভারী হয়ে উঠল। জজ সাহেব তাদের দিকে তাকালেন। তিনি তাদের মুখের ভাব পড়ার চেষ্টা করলেন। আপনারা 6 মাস একসঙ্গে ছিলেন, আদালতের আদেশ মেনেছেন। এখন আপনাদের সিদ্ধান্ত কি?
জজ সাহেবের কণ্ঠে একটা গাম্ভীর্য ছিল। সাধনা এবং সুধীর একে অপরের দিকে তাকাল। তাদের চোখে হাজারো কথা, হাজারো স্মৃতি, হাজারো ব্যথা। সাধনার মনে হল সে যেন এই মুহূর্তে তার পুরো জীবনটাকে একটা কয়েক সেকেন্ডের মধ্যে দেখে ফেলল। সুধীরের মনে হল সে যেন তার হারিয়ে যাওয়া সাধনাকে আবার খুঁজে পেতে চাইছে। জজ সাহেব, সাধনা অবশেষে বলল। তার কণ্ঠে একটা দৃঢ়তা ছিল, কিন্তু সাথে ছিল একটা কোমলতা। আমরা অনেক কিছু পেরিয়ে এসেছি, অনেক কষ্ট, অনেক ভুল, কিন্তু এই 6 মাসে আমরা শিখেছি যে ভালোবাসা এত সহজে শেষ হয় না। আমরা হয়তো একটা ভুল পথে হাঁটছিলাম, কিন্তু আমি এখনও বিশ্বাস করি আমাদের মধ্যে কিছু বাকি আছে। জজ সাহেবের ভ্রু কুঁচকে গেল। তিনি সুধীরের দিকে তাকালেন। আপনি কি বলেন সুধীরজি? সুধীর একটা গভীর নিঃশ্বাস নিল। জজ সাহেব, আমি অনেক ভুল করেছি। আমি আমার স্ত্রীকে, আমাদের সম্পর্ককে সময় দিতে পারিনি, কিন্তু এই 6 মাসে আমি বুঝেছি আমি তাকে হারাতে চাই না। আমি চাই আমরা আর একবার চেষ্টা করি। কোর্টরুমে একটা নিস্তব্ধতা নেমে এলো। উকিলরা, আদালতের কর্মচারীরা সবাই অবাক হয়ে তাকিয়েছিল। জজ সাহেবের মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। আদালত অনেক মামলা দেখেছে, অনেক সম্পর্ক ভেঙেছে, অনেক সম্পর্ক জোড়া লেগেছে, কিন্তু একটা জিনিস আমি শিখেছি, ভালোবাসা যদি সত্যি হয় তবে তা হারিয়ে যায় না। আপনারা দুজনে যদি সত্যিই চান তবে আদালত আপনাদের আর একটা সুযোগ দেবে। তিনি থামলেন, তারপর বললেন, আমি আপনাদের তালাকের আবেদন স্থগিত রাখছি। আপনারা চাইলে কাউন্সেলিংয়ে যেতে পারেন। 6 মাস পরে আবার আদালতে আসবেন। তখন আপনারা যদি এখনও তালাক চান তবে আমরা এগিয়ে যাব। সাধনা এবং সুধীর একে অপরের দিকে তাকালো। তাদের চোখে কৃতজ্ঞতা ছিল, আশা ছিল এবং একটা নতুন শুরুর প্রতিশ্রুতি ছিল। 6 মাস কেটে গেছে। সাধনা এবং সুধীর একটা কাউন্সেলিং প্রোগ্রামে যোগ দিয়েছিল। প্রতি সপ্তাহে তারা একসঙ্গে বসে তাদের সমস্যা নিয়ে কথা বলত। তারা শিখল কিভাবে একে অপরের কথা শুনতে হয়, কিভাবে তাদের অভিমানকে ছেড়ে দিতে হয়। সুধীর তার কাজের সময় কমিয়ে দিয়েছিল। সে এখন সন্ধ্যায় বাড়ি ফিরত এবং সাধনার সঙ্গে সময় কাটাত। সাধনাও আবার একটা ছোট চাকরি শুরু করেছিল, যা তাকে তার নিজের পরিচয় ফিরিয়ে দিয়েছিল। তারা একসঙ্গে রমেশ আঙ্কেলের বাড়িতে যেত। তিনি এখনও সুধা আন্টির স্মৃতি নিয়ে বাঁচতেন, কিন্তু সাধনা এবং সুধীরের সঙ্গে সময় কাটিয়ে তিনি একটু হাসতে শিখেছিলেন। এক সন্ধ্যায় সাধনা এবং সুধীর তাদের পুরনো বিয়ের অ্যালবাম নিয়ে বসেছিল। তারা হাসছিল, পুরনো স্মৃতি নিয়ে কথা বলছিল। হঠাৎ সাধনা বলল, সুধীর, তুমি মনে আছে তুমি আমাকে একবার বলেছিলে আমরা একটা সুন্দর আশিয়ানা গড়ব? সুধীর হেসে বলল, হ্যাঁ মনে আছে, এবং আমরা তাই গড়েছিলাম। হয়তো পথে একটু হারিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমরা আবার ফিরে এসেছি। সাধনা তার হাত ধরল। এবার আমরা হারাবো না সুধীর, আমরা একে অপরকে ছেড়ে দেব না। সুধীর তার হাত শক্ত করে ধরল। কখনো না। তাদের বাড়ির দেওয়ালে এখনও সেই পুরনো বিয়ের ছবি ঝুলছে, কিন্তু এখন সেটা আর ধুলোয় ঢাকা নেই। সেটা এখন তাদের নতুন শুরুর একটা সাক্ষী। এবং নিচের ফ্ল্যাটে রমেশ আঙ্কেল তার সুধার ছবির দিকে তাকিয়ে হাসছেন। দেখো সুধা, আমি বলেছিলাম না, ভালোবাসা কখনো হারে না। সাধনা এবং সুধীরের নতুন শুরুটা সহজ ছিল না। তাদের সম্পর্কের ক্ষতগুলো এত গভীর ছিল যে কাউন্সেলিং এবং একে অপরের প্রতি নতুন করে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মাঝে মাঝে পুরনো ব্যথা মাথাচাড়া দিয়ে উঠত। কিন্তু এবার তারা দুজনেই একটা জিনিসে দৃঢ়প্রতিজ্ঞ ছিল, তারা হাল ছাড়বে না। একটা শীতের সকালে সাধনা রান্নাঘরে দাঁড়িয়ে সুধীরের জন্য তার পছন্দের পরোটা বানাচ্ছিল। সুধীর টেবিলে বসে কাগজ পড়ছিল, কিন্তু তার চোখ বারবার সাধনার দিকে চলে যাচ্ছিল। সাধনার মুখে একটা হালকা হাসি ছিল, যেটা অনেক দিন পর সুধীর আবার দেখছিল। কি দেখছ? সাধনা হঠাৎ ঘুরে জিজ্ঞেস করল। তার হাতে এখনও বেলুন ছিল। সুধীর একটু লজ্জা পেয়ে হাসল। কিছু না, শুধু ভাবছিলাম তুমি যখন রান্না করো তখন ঠিক আমাদের বিয়ের প্রথম বছরের মতো লাগে। সাধনার হাত থেমে গেল। সে একটু চুপ করে রইল, তারপর হেসে বলল, হ্যাঁ, তবে তখন তুমি রান্নাঘরে এসে আমাকে বিরক্ত করতে, এখন শুধু দূর থেকে দেখছ। সুধীর উঠে এসে তার পাশে দাঁড়াল। তাহলে এবার বিরক্ত করি? সে হাসতে হাসতে সাধনার কোমরে হাত রাখল। সাধনা হেসে তাকে হালকাভাবে ধাক্কা দিল। যাও, বিরক্ত করো না, পরোটা পুড়ে যাবে। এই ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্কে নতুন প্রাণ ফিরিয়ে আনছিল। তারা বুঝেছিল ভালোবাসা শুধু বড় বড় প্রতিশ্রুতি বা কথায় নয়, এই ছোট ছোট হাসি, ছোট ছোট যত্নে। সেদিন সন্ধ্যায় সাধনা এবং সুধীর রমেশজির ফ্ল্যাটে গেল। তিনি এখনও সুধা আন্টির স্মৃতি নিয়ে বাঁচতেন, কিন্তু তার মুখে এখন একটা শান্তি ছিল।
তিনি তাদের জন্য চা বানিয়েছিলেন এবং ড্রয়িং রুমে বসে গল্প শুরু করলেন। জানো বেটা, রমেশজি বললেন, আমি আর সুধা যখন বিয়ে করি তখন আমাদেরও অনেক ঝগড়া হতো। সুধা খুব জেদি ছিল, আর আমিও কম যাই না। তিনি হাসলেন। কিন্তু আমরা একটা জিনিস শিখেছিলাম, ঝগড়া হবে, কষ্ট হবে, কিন্তু যদি ভালোবাসা থাকে তবে সব কিছু ঠিক হয়ে যায়। সাধনা এবং সুধীর চুপচাপ শুনছিল। রমেশজির কথাগুলো তাদের নিজেদের জীবনের সঙ্গে মিলে যাচ্ছিল। আমি তোমাদের দুজনকে দেখি, রমেশজি বলে চললেন। তোমরা এখন হাসছ, একসঙ্গে সময় কাটাচ্ছ। এটাই ভালোবাসা, এটাই জীবন, কখনো ছেড়ে দিও না। সাধনা রমেশজির হাত ধরল। আঙ্কেল, আমরা আপনার আর আন্টির কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনারা আমাদের জন্য একটা আয়না ছিলেন। আমরা বুঝতে পেরেছি আমাদের ভালোবাসাটা হারিয়ে যায়নি, আমরা শুধু একটু পথ হারিয়েছিলাম। রমেশজির চোখে জল চিকচিক করে উঠল। তোমরা আমার সুধার জন্য বেঁচে থাকো, ওর হাসি তোমাদের মধ্যে জিয়ে রাখো। 1 বছর কেটে গেল। সাধনা এবং সুধীর তাদের সম্পর্কের নতুন ভিত গড়ে তুলেছিল। তারা এখন একে অপরের সঙ্গে বেশি সময় কাটাত। সুধীর অফিসের কাজের চাপ কমিয়ে দিয়েছিল। সে এখন প্রতি সপ্তাহে একটা দিন পুরোপুরি সাধনার জন্য রাখত। তারা একসঙ্গে সিনেমা দেখতে যেত, বাইরে খেতে যেত, এমনকি মাঝে মাঝে শহরের বাইরে ছোট ছোট ট্রিপে যেত। সাধনাও তার নতুন চাকরিতে নিজেকে খুঁজে পেয়েছিল। সে এখন আর নিজেকে সুধীরের ওপর নির্ভরশীল মনে করত না। তার নিজের একটা পরিচয় ছিল, এবং এটা তাকে মানসিক শান্তি দিয়েছিল। এক সন্ধ্যায় তারা তাদের বারান্দায় বসেছিল। সামনে একটা ছোট টেবিলে 2টো চায়ের কাপ। সাধনা হঠাৎ বলে উঠল, সুধীর, তুমি কি কখনো ভাবো, আমরা যদি সেই কোর্টের দিনে তালাক নিয়ে নিতাম তাহলে আমাদের জীবন কেমন হতো? সুধীর একটু চুপ করে থাকল। তারপর বলল, আমি জানি না সাধনা, কিন্তু আমি জানি আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ থাকতাম। তুমি আমার জীবনের সেই অংশ যা ছাড়া আমি আমাকে কল্পনা করতে পারি না। সাধনার চোখে জল এলো, কিন্তু এবার সেটা কষ্টের জল নয়, সুখের জল ছিল। সে সুধীরের হাত ধরল। আমিও তোমাকে হারাতে চাই না সুধীর। আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু এবার আমরা একে অপরকে হারাবো না। একদিন সাধনা এবং সুধীর রমেশজির ফ্ল্যাটে গেল। তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল। তারা রমেশজিকে তাদের সঙ্গে একটা ছোট ট্রিপে নিয়ে যেতে চায়। আঙ্কেল, আমরা একটা পাহাড়ি জায়গায় যাচ্ছি, সাধনা বলল। আপনি আমাদের সঙ্গে চলুন, আমরা 3 জনে একসঙ্গে সময় কাটাবো। রমেশজি প্রথমে একটু দ্বিধা করলেন। না বেটা, আমি তোমাদের সঙ্গে গিয়ে কি করব? আমি তো এখন বুড়ো হয়ে গেছি। আঙ্কেল, আপনি আমাদের জন্য কম বুড়ো নন, সুধীর হেসে বলল। আপনি আমাদের শিখিয়েছেন ভালোবাসা কি। এবার আমাদের সঙ্গে এসে একটু হাসুন, আমরা সুধা আন্টির কথা মনে করব, তার হাসি মনে করব। রমেশজির চোখে জল এলো, কিন্তু তিনি হাসলেন। ঠিক আছে বেটা, আমি যাব। 3 জনে মিলে তারা একটা ছোট পাহাড়ি শহরে গেল। সেখানে সবুজ পাহাড়, ঝর্ণার শব্দ আর ঠান্ডা হাওয়া তাদের মনকে শান্ত করে দিল। তারা একটা ছোট হ্রদের পাশে বসে সূর্যাস্ত দেখছিল। রমেশজি তাদের দুজনের হাত ধরে বললেন, তোমরা জানো, সুধা এই জায়গাগুলো খুব ভালোবাসত। সে বলতো পাহাড়ের মধ্যে যেন ভগবানের হাতের ছোঁয়া আছে। সাধনা এবং সুধীর একে অপরের দিকে তাকালো। তাদের চোখে একই ভালোবাসা ছিল, যা এক সময় তাদের মধ্যে ছিল। তারা বুঝেছিল জীবন অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তবে তা ফিরে আসে। সেই সন্ধ্যায় পাহাড়ের কোলে তারা 3 জনে একটা নতুন প্রতিশ্রুতি নিল। তারা একে অপরের জন্য বাঁচবে। সুধা আন্টির স্মৃতি, তাদের নিজেদের ভালোবাসা এবং একটা নতুন ভবিষ্যৎ তৈরির জন্য। বাড়ি ফিরে সাধনা এবং সুধীর তাদের বিয়ের ছবিটার সামনে দাঁড়াল। সাধনা বলল, আমরা এই ছবির মতো হাসিটা ফিরিয়ে এনেছি, তাই না? সুধীর তাকে জড়িয়ে ধরল। হ্যাঁ, আর এবার আমরা এই হাসিটা কখনো হারাবো না। তাদের বাড়ির বারান্দায় নতুন ফুলের টব এলো। সেগুলোতে ফোটা ফুলগুলো যেন বলছিল, ভালোবাসা যদি যত্ন পায় তবে তা আবার ফুটে ওঠে। এবং নিচের ফ্ল্যাটে রমেশজি তার সুধার ছবির দিকে তাকিয়ে হাসলেন। দেখো সুধা, আমি বলেছিলাম না, ভালোবাসা কখনো শেষ হয় না।